গুলজিন। গুলজিন তাদের বলা হয় যারা কাঁচা মাংস খায়। আজ আমি আপনাদের সাথে এমনই একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। যদি আপনি একটু দুর্বল হৃদয়ের হন, তবে এই গল্পটি আপনার জন্য একেবারেই নয়। আপনি এটি এড়িয়ে যেতে পারেন। তবে যদি আপনি শুনতে চান এবং ভয়ের গল্প শুনতে ভালোবাসেন, তবে শোনা শুরু করার আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়ুন এবং আপনার চারপাশে সুরক্ষা বেষ্টনী তৈরি করুন। কারণ যখন এই সৃষ্টিগুলির উল্লেখ করা হয়, তখন তারা খুব আগ্রহ নিয়ে আপনার কাছাকাছি আসে এবং তাদের কথা শুনতে শুরু করে। আসসালামু আলাইকুম, আমার নাম আরজে হিমু এবং আমি আপনাদের পাঠানো অলৌকিক গল্পগুলি বর্ণনা করি। যদি আপনিও আমার সাথে আপনার গল্প শেয়ার করতে চান, তাহলে ডিসক্রিপশানে জিমেল আইডি দেয়া আছে। সেই জিমেল আইডিতে আপনার ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং সেখানে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আজকের ঘটনায় প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার এবং আমার বাড়ি ময়মনসিংহে। এটি 3 বছর আগের কথা, যখন আমি এসএসসিতে পড়তাম। আপনি নিশ্চয়ই জানেন যে জিন অনেক প্রকারের হয়। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল তা ছিল জিনদের একটি বিশেষ প্রকার, যাকে গুল জিন বলা হয়। গুল হল সেই জিন যারা মৃত মানুষের মাংস খায়। প্রথমেই জানিয়ে দিই যে আমার বাবা ময়মনসিংহের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মোটামুটি এখানে আমাদের একটা নামডাক আছে। আমার একটা নিজস্ব গাড়িও আছে। তো একদিন আমি আর আমার চাচাতো ভাই রাঙামাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সেই গাড়ি নিয়ে, এবং আমাদের প্রথম বিরতি ছিল কুমিল্লায়। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা কুমিল্লা পর্যন্ত ঠিকঠাক পৌঁছেছিলাম। এরপর আমরা সেখান থেকে আবার রাঙামাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি এবং আমার চাচাতো ভাই প্রথম যাচ্ছিলাম রাঙামাটি, এবং আমরা গুগল ম্যাপ অনুসরণ করছিলাম। তো গুগল ম্যাপ অনুসরণ করে আমরা যখন যাচ্ছিলাম, তখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে কেবল জঙ্গল ছিল। সেখানে কোনো মানুষ ছিল না, মানুষের কোনো চিহ্নও ছিল না। আমাদের সাথে একটা কুকুরও ছিল। আমার চাচাতো ভাইয়ের পোষা কুকুর, সে সারাক্ষণই সাথে ওকে নিয়ে আসে। গাড়ি আমি চালাচ্ছিলাম। আমরা যত এগোচ্ছিলাম জঙ্গল তত ঘন হচ্ছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যেন আশেপাশে বা সামনে কোনো গ্রাম নেই। খুব অদ্ভুত লাগছিল আমার। মনে হচ্ছিল যেন কোনো ভিন্ন জগতে চলে এসেছি। এরপর পথে আমরা এমন একটি এলাকা দিয়ে যাচ্ছিলাম যেখানে একটি বিশাল কবরস্থান ছিল। আমাদের সাথে কিছু মাংস ছিল, কাঁচা মাংস, কারণ আমরা ক্যাম্পিং করার পরিকল্পনা করেছিলাম। ক্যাম্পিংয়ের জিনিসপত্র সব গাড়ি ডেকে রাখা ছিল। তো যখন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে কবরস্থানটি ছিল অনেক বড় এবং পুরনো। হঠাৎ আমাদের গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। তখন আমার চাচাতো ভাই আমাকে বলল যে সে গাড়িটা একটু দেখবে। আমি ভেতরেই বসে রইলাম। ও আবার ওই গাড়ি টুকটাক ঠিক করতে পারে, যদি কোনো প্রবলেম হয়। মোটামুটি আমরা দুজনেই গাড়ির বিষয়ে চালিয়ে নেওয়ার মতো অভিজ্ঞ, কারণ যেহেতু অনেক আগে থেকেই গাড়ি চালাই। সে গাড়িতে কি সমস্যা হয়েছে তা পরীক্ষা করলো। সে গাড়িটি ভালোভাবে পরীক্ষা করলো, কিন্তু গাড়িতে কোনো ত্রুটি ছিল না। আসলে গাড়িটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, যার কারণে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করেছিল। আমার চাচাতো ভাই এবং আমরা দুজনেই সমবয়সী। এই রাঙামাটি যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক আগের, কিন্তু যাই করে আর যাওয়া হয় নাই। তো ও যখন গাড়িটা চেক করছিল, তখন আমার মনে হতে লাগলো যেন সেখানে কিছু একটা আছে, আমরা ছাড়াও অন্য কিছু একটা। এবং আমি গাড়ির ভেতর থেকে একটা চাপা পশুর গর্জনের মতো কিছু শুনতে পাচ্ছিলাম, খুব ভয়ানক এবং ভীতিকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার চাচাতো ভাই কিছু শুনতে পাচ্ছিল না। সেখানে এত অন্ধকার এবং এত নীরবতা ছিল যে আমার হাত ঘড়ির টিকটিক শব্দও আমার কানে এসে পৌঁছাচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন এখান থেকে কিছুটা দূরে কোনো মানব বসতি হয়তো আছে, কারণ আমি ঢোলের মতো একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তাই আমি আমার চাচাতো ভাইকে বললাম যে চল গিয়ে খোঁজ নেই, হয়তো আশেপাশে কোথাও কোনো সাহায্য পেতে পারি। চাচাতো ভাই বলল, ঠিক আছে যা, আমি গাড়ির কাছে আছি। আয়াতুল কুরসি এবং আল্লাহর কালাম পড়ে নিস, কোনো কিছুই তোর ক্ষতি করতে পারবে না। আমি বললাম ঠিক আছে ভাই। আমি খুব নিশ্চিন্তেই যাচ্ছিলাম, যদিও এত অন্ধকার আর নীরবতায় বড় বড় মানুষের আত্মাও কেঁপে ওঠে। কিন্তু আমি যাচ্ছিলাম একা, সাথে কেউ নেই,
শুধু একটা কুকুর। 15-20 মিনিট হাঁটার পর আমি সেই জায়গায় পৌঁছালাম যেখান থেকে আওয়াজ আসছিল। আমি অবাক হয়ে দেখলাম সেখানে কিছুই ছিল না। জনবসতি তো দূরের কথা, আশেপাশে কয়েক মাইল পর্যন্ত ভয়াবহ শূন্যতা। কিন্তু আওয়াজটা তখনও হচ্ছিল এবং ঠিক সেই জায়গাতেই হচ্ছিল। তখন আমার ভয়ে গলা শুকিয়ে এলো এবং মনে হতে লাগলো যে এটা কী ঘটছে। তখন হঠাৎ আমার মনে হতে লাগলো আমি যেন আমার কানে আমার চাচাতো ভাইয়ের কথা বলার আওয়াজ পাচ্ছি। ও কারোর সাথে ফোনে কথা বলছে এবং আমি প্রায় 2 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছি। এত দূর থেকে এত পরিষ্কার আওয়াজ কি করে আমার কানে এসে পৌঁছাচ্ছে? আমার সন্দেহ হলো অবশ্যই এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব আছে। আমার সাথে যে কুকুরটি ছিল সেটি অকারণে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি তার গায়ে একটু হাত বুলালাম যে কি হয়েছে, কাকে ঘেউ ঘেউ করছো, এখানে কি এমন কিছু দেখেছো? কিন্তু ভাই, সে কন্টিনিউয়াসলি ঘেউ ঘেউ করছিল। আর তখন হঠাৎ আমার কানে গর্জনের মতো একটা আওয়াজ আসতে লাগলো। আমার মনে হচ্ছিল যেন কোনো কিছু কাউকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং খুব রাগে গর্জন করছে। তখন আমি সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম এবং কিছুক্ষণ পর আমি সেই জায়গায় পৌঁছলাম এবং সেখানে পৌঁছে যা দেখলাম, আমি দেখলাম অদ্ভুত ধরনের একটা অবয়ব। কিন্তু অবয়বটির চোখ একদম রক্তের মতো লাল এবং সেটা অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। খুব ভয়ঙ্কর শয়তানি এক সত্তা এবং সেটা কবর থেকে কিছু একটা বের করে খাচ্ছিল ভাই। এবং আমি স্পষ্ট দেখতে পেলাম সে মৃত একটা ব্যক্তির মাংস খাচ্ছে। আমি রীতিমতো জ্ঞানশূন্য হয়ে গেলাম, কিন্তু খুব সতর্কতার সাথে কোনো শব্দ না করে পেছনে পা ফেলতে শুরু করলাম। আমি যেই পেছনে পা ফেলতে শুরু করলাম, আমার মনে হলো সেই জিনিসটি আমার উপস্থিতি হয়তো টের পেয়ে গেছে। আপনি এটিকে আমার ভাগ্য বলতে পারেন বা আমার বাবা মায়ের দোয়া বলতে পারেন। সেই জিনিসটা কিছু টের পায় নাই ভাই। আমি খুব নীরবে ফিরে আসার জন্য ঘুরলাম। আমার কুকুরটিও আমার পেছনে পেছনে আসছিল। কিছু জিন এমন হয় যারা হয়তো বোবা প্রাণীদের কিছু বলে না। যেমন কুকুর যদি তাদের ঘিরে ঘেউ ঘেউ করতে থাকে তাতে তাদের কোনো প্রভাব পড়বে না, তারা সেটিকে উপেক্ষা করে। আমি একটু সামনে এগিয়ে একটা দৌড় দিয়ে গাড়ির কাছে ফিরে এলাম। কিন্তু যখন ফিরে এলাম তখন দেখলাম আমার চাচাতো ভাই সেখানে নেই। যে জায়গায় চাচাতো ভাই দাঁড়িয়েছিল সেখানে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে, কিছু গাড়ির ওপরে আর কিছু নিচে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ভাই। আমি রক্তটা অনুসরণ করতে লাগলাম। আর যখন আমি আরও এগিয়ে গেলাম তখন দেখি যে মাংসের পোটলাটি আমরা রান্নার জন্য সাথে নিয়ে এসেছিলাম সেটি এখান থেকে কেউ বের করে নিয়ে গেছে, যেন কেউ এটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তখন আমি ভাবলাম যে এটি হয়তো সেই একই জিনিসের কাজ। আমি এত দ্রুত দৌড়ালাম যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি অন্ধের মতো দৌড়াচ্ছিলাম। আমার কুকুরটিও ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু আমরা অনবরত দৌড়াচ্ছিলাম আর উচ্চস্বরে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আওয়াজ পুরো কবরস্থানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জানি না আমি কোন দিকে দৌড়াচ্ছিলাম এবং দৌড়াতে দৌড়াতে আমি সেই জিনিসটির কাছাকাছি পৌঁছে গেলাম। এখন সেই জিনিসটি আর আমার মধ্যে কয়েক সেন্টিমিটারের দূরত্ব ছিল, কিন্তু সেই জিনিসটি আমার দিকে তাকালো না এবং কোনো প্রতিক্রিয়াও দেখালো না। আর তারপর হঠাৎই সে তার মুখ উল্টো দিকে ঘুরালো এবং খুব ভয়ানকভাবে আমার দিকে আসতে লাগলো। যখন আমি দেখলাম যে সেখানে সে যাকে খাচ্ছিল তার কেবল মাথাটা বাকি ছিল, বাকিটা কঙ্কাল হয়ে গিয়েছিল, সেটি দেখে ভয়ে আমার চিৎকার বেরিয়ে গেল। আমার কুকুরটা হঠাৎ সেই জিনিসটিকে দেখে দৌড়াতে শুরু করলো এবং তার উপর হামলা করে বসলো। কিন্তু সেই শয়তানটা এক আঘাতেই কুকুরটাকে মেরে ফেলল। জানি না তখন এই দৃশ্য দেখে কোথা থেকে আমার মধ্যে এত সাহস এলো। আমি তাকে বললাম, তুমি আমার কিছুই করতে পারবে না, আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। তখন সে ভয়ঙ্করভাবে বলল, এটা আমার এলাকা, তুই এখানে কিছু করতে পারবি না। আমি তাকে বললাম যে
তোর চেয়ে একটা বড় সত্তা আছেন যিনি সমস্ত মহাবিশ্বের ব্যবস্থা চালাচ্ছেন। ভাই, তখন আমি দেখলাম ওই অবয়বটার মতো আরও 10-12টা অবয়ব এসে চারপাশ থেকে আমাকে ঘিরে ফেললো। আমার খুব রাগ এবং দুঃখ হচ্ছিল। আর হঠাৎ আমি দূরে কবরস্থানের ঠিক শেষ মাথায় একটা উজ্জ্বল আলো দেখতে পেলাম। আমি জানি না সেটা কি ছিল, কিন্তু সেখান থেকে একটা জোরে আওয়াজ ভেসে এলো, উচ্চস্বরে আজান দাও। তখন আমি উচ্চস্বরে আজান দিতে শুরু করলাম এবং যেই সেই শব্দগুলো প্রতিধ্বনিত হলো, প্রতিটা অবয়ব আমার থেকে দূরে সরে যেতে লাগলো। আর সময়টাও ছিল সকালের, ফজরের আজান শুরু হয়ে গেল। আর সেই অবয়বগুলো অদৃশ্য হতে শুরু করলো। আর তারপর হঠাৎই পুরো দৃশ্যপট বদলে গেল। আমি দেখলাম কুকুরটা একদম ঠিক দাঁড়িয়ে আছে। আর খেয়াল করলাম আমার ফোনে অনবরত আমার চাচাতো ভাইয়ের ফোন আসছিল। আমি কলটা ধরলাম এবং সে বলল, শাহরিয়ার, কই চলে গেছিস? আমি কিছু বললাম না। আমি গাড়ির কাছে ফিরে গেলাম এবং গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই সেখানেই দাঁড়িয়ে, কিছুই হয়নি তার। আমি বুঝতে পারলাম এই জিনগুলো আমাকে হ্যালুসিনেশনে ফেলে দিয়েছিল। গুল জিন হলো এমন এক বিপজ্জনক প্রকারের জিন যা বিরান স্থান, কবরস্থান, জঙ্গল ইত্যাদিতে পাওয়া যায়। বিরান পথে তো এরা অনেক বেশি থাকে এবং মানুষকে পথভ্রষ্ট করে এবং নিজেদের শিকার বানায়। তো এই ছিল আমার গল্প। পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ ভাই আপনার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আরও একটি গল্পের দিকে যাওয়া যাক। এই গল্পটি পাকিস্তানের একটি গল্প এবং এই গল্পটি আমাদের জন্য কালেক্ট করেছেন নাসিম ভাই। নাসিম ভাই আমাদের মডারেটর এবং উনি গল্পগুলোকে খসে মেজে আপনাদের জন্য সুন্দর করে উপস্থাপনের যোগ্য করে তোলেন। নাসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দ্বিতীয় গল্পে প্রবেশ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যেখানেই থাকুন খুশিতে থাকুন। আল্লাহ আপনাদের এভাবেই খুশিতে রাখুন, সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন এবং জীবনে কখনো কারো মুখাপেক্ষী না করুক। যত মানুষ কষ্টে আছেন আল্লাহ তাদের কষ্ট দূর করুন। যত মানুষ অসুস্থ আল্লাহ তাদের আরোগ্য দান করুন এবং যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের ক্ষমা করুন। এটাই আপনাদের জন্য আমার দোয়া। আমাকে এবং আমার পরিবারকেও আপনাদের দোয়ায় মনে রাখবেন। আজকের ঘটনাগুলো কালেক্ট করেছেন নাসিম ভাই। তিনি বিভিন্ন জার্নাল থেকে ইনসিডেন্টগুলো কালেক্ট করে গুছিয়ে নিয়েছেন এবং আপনারাও যদি চান আমাদের চ্যানেলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করি, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেইলে ইমেল করে পাঠাতে পারেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন, লাইট বন্ধ করে চোখ বন্ধ করুন। এই গল্পগুলো আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আলী এবং আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি তা আমার কাজিনের সাথে ঘটেছিল, যার নাম ছিল আরিফ এবং সে এখন আর এই পৃথিবীতে নেই। ঘটনাটি প্রায় 15 বছর আগের। তখন আমার বয়স ছিল 18 বছর এবং আমার কাজিনের বয়স ছিল 22 বছর। একদিন তারা একটি ট্রিপের পরিকল্পনা করে, যেখানে আমিও ছিলাম এবং আমাদের কিছু বন্ধু ও কাজিনও ছিল যারা আমাদের চেয়ে ছোট ও বড় ছিল। আমাদের সাথে আরিফ ভাইয়ের কিছু বন্ধুও ছিল। আমরা মোট 12 জন ছিলাম। যখন আমরা ট্রিপের পরিকল্পনা করলাম তখন আমাদের বাড়ির লোকেরা আমাদের যেতে বারণ করেছিল, কারণ তারা বলেছিল যে ছেলেরা হাঙ্গামা করবে এবং কোনো সমস্যা হতে পারে। কিন্তু আমরা রাজি করিয়ে নিই তাদের এবং ভোর 4টার সময় বের হয়ে পড়ি। আমরা সিদ্ধান্ত নিই যে প্রথমে ঠাট্টায় যাব না, আগে কিঞ্জরায় যাব। সেখানে আমরা অনেক ঘোরাঘুরি ও মজা করি। সব কিছু ঠিকঠাক ছিল। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর আমরা কিঞ্জরা থেকে রওনা হলাম। পথে আমরা ভাবলাম যে ঠাট্টায় তো যাওয়াই হলো না, তাই সবাই মিলে ঠিক করলাম যে ঠাট্টায়ও যাব। আমরা পথে ছবিও তুলছিলাম। আমার কাজিনের এক বন্ধু তার ক্যামেরা নিয়ে এসেছিল, কারণ তখন স্মার্টফোন ছিল না। যখন আমরা ঠাট্টায় পৌঁছলাম সেখানেও আমরা ঘোরাঘুরি করে ছবি তুললাম এবং তারপর ফেরার জন্য রওনা হলাম। হঠাৎ আমার কাজিন আরিফ ভাইয়ের শরীর খারাপ হতে লাগলো। আমরা তাকে জল খাওয়ালাম এবং আমাদের কাছে এটা সাধারণ ব্যাপার মনে হলো যে সফরে এমনটা হয়েই থাকে, যেমন মাথা ঘোরা, বমি হওয়া ইত্যাদি। কিন্তু তবুও আমরা চিন্তিত ছিলাম, কারণ আরিফ ভাইয়ের শরীর সত্যিই খারাপ হচ্ছিল। যখন আমরা বাড়ি পৌঁছলাম
তখন দেখলাম যে আরিফ ভাই খুব চিন্তিত। আমি আমার ঘরে চলে গেলাম এবং সে তার ঘরে চলে গেল। মাঝরাতে তার ঘর থেকে চিৎকার করার আওয়াজ এলো। আমরা সবাই জেগে গেলাম এবং তার ঘরের দিকে দৌড়ে গেলাম। তার বাবা মাও তার ঘরের দিকে গেলেন। মাঝরাতে তার ঘর থেকে চিৎকার করার আওয়াজ এলো। আমরা সবাই জেগে গেলাম এবং তার ঘরের দিকে দৌড়ে গেলাম। তার বাবা মাও তার ঘরের দিকে দৌড়ে গেলেন। যখন দরজা খোলা হলো তখন দেখলাম যে আরিফ ভাই তার বিছানা থেকে প্রায় 3 ফুট উপরে হাওয়ায় ভাসছে এবং খুব ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করছে। এই দৃশ্য দেখে আমাদের সবার হুঁশ উড়ে গেল। আমরা কোরআনের সূরা তিলাওয়াত করতে লাগলাম এবং তার উপর ফুঁ দিতে লাগলাম। আরিফ ভাই ছটফট করতে লাগলো এবং তার বাবা মা ক্রমাগত দোয়া পড়তে লাগলেন। তার শরীর শক্ত হতে লাগলো এবং সে খুব অদ্ভুত আওয়াজ করতে লাগলো, যেন কোনো মহিলা চিৎকার করছে। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম এবং কিছুই বুঝতে পারছিলাম না কি করা উচিত। তার বাবা মা ডাক্তার ডাকার সিদ্ধান্ত নিলেন। আমার বাবা বললেন যে এটা ডাক্তারদের ব্যাপার নয়, বরং অন্য কিছু। তারপর আমার বাবা একজন বুজুর্গকে ডাকলেন, যিনি আমাদের পরিবারকে খুব ভালোভাবে চিনতেন। যখন সেই বুজুর্গ এলেন তখন তিনি জানালেন যে আরিফ ভাইয়ের উপর এক ডাইনির ছায়া পড়েছে এবং সে তাকে শেষ করে দিয়েছে। তারপর আমরা আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, যিনি জানালেন যে আরিফ ভাইয়ের শরীরের ভেতরে কিছুই অবশিষ্ট নেই। এই কথা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আরিফ ভাইয়ের মৃত্যুর পর আমরা যখন সেই ট্রিপের ছবিগুলো দেখলাম তখন একটি ছবিতে ঠাট্টার এক পুরনো গাছের নিচে আরিফ ভাইয়ের পেছনে একজন মহিলার পরিষ্কার ছায়া দেখা যাচ্ছিল। এই ছবিগুলো সেই কথার প্রমাণ ছিল যে বুজুর্গ যা বলেছিলেন তা সত্যি ছিল। এটাই ছিল সেই ঘটনা যা আমার কাজিনের সাথে ঘটেছিল। আমি আশা করি আপনি আপনার চ্যানেলে অবশ্যই এটি শেয়ার করবেন। আলী, আপনার উচিত ছিল আমাকে গল্পের সাথে সেই ছবিটাও পাঠানো। যাই হোক, পারলে সেই ছবিটা আমাদের সাথে শেয়ার করবেন। চলুন পরের গল্পের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম উজাইর এবং আমি রাওয়ালপিন্ডির একটি গ্রামীণ এলাকার বাসিন্দা। আমি প্রায় 2 মাস ধরে আপনার সাবস্ক্রাইবার এবং আপনার গল্প বলার ধরন আমার খুব পছন্দ। অনেক ধন্যবাদ ভাই। আমার কাছে 2টি ঘটনা আছে। একটি আমার বাবার সাথে ঘটেছিল, অন্যটি আমার সাথে। প্রথমে আমি বাবার ঘটনাটি বলবো, তারপর আমারটা। এটা আমি আমার বাবার মুখ থেকেই বলবো। এটা প্রায় 1988 সালের ঘটনা, যখন আমাদের এলাকায় নতুন নতুন বিদ্যুৎ এসেছিল এবং বাড়িতে টয়লেটের ব্যবস্থা তখনও হয়নি। লোকেরা বাইরের খোলা জায়গায় শৌচকর্মের জন্য যেত। আমি ইসলামাবাদে মিনিস্ট্রি অব হিউম্যান রাইটসের কর্মী ছিলাম। আমাদের এলাকা থেকে ইসলামাবাদ প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে ছিল। তখন খুব বেশি যানবাহনও চলতো না। গ্রাম থেকে বিভিন্ন সময়ে গাড়ি যেত। আমার বাবা ও দাদার রুটিন ছিল যে তারা প্রায় রাত 4টায় উঠে যেতেন এবং 4:30 বা 4:45-এর মধ্যে তৈরি হয়ে নিজেদের স্টপে যেতেন এবং সেখান থেকে গাড়িতে করে কাজে যেতেন। তো ডিসেম্বরের মাস ছিল। সবাই জানে যে ডিসেম্বরে খুব ঠান্ডা থাকে এবং রাতও লম্বা হয়। মানুষ ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যায়। আমার সাথে এই ঘটনাটি প্রায় রাত 1টা বা 1:30টার দিকে ঘটে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম হয়তো 4টা বেজে গেছে, তাই আমি উঠে পড়লাম। সেই সময় বাড়িতে শৌচাগার থাকতো না, তাই আমাকে বাড়ি থেকে প্রায় 30 থেকে 35 মিটার দূরে একটি খোলা জায়গায় যেতে হলো। আমি ভাবলাম এখানেই কাজ সেরে নেই, কারণ রাতের ওই সময়ে এখানে কে আসবে। ওই জায়গার অন্যদিকে একটা বাড়ি ছিল, যেখানে লোকেরা একটি খুঁটির উপরে একটি বাল্ব লাগিয়ে রেখেছিল, কিন্তু গলিতে কোনো আলো ছিল না। আমি সেখানেই বসে পড়লাম এবং কাজ সেরে উঠতেই দেখি যে সেই খুঁটির সাথে একটা জিনিস দাঁড়িয়ে আছে, যার উচ্চতা সেই খুঁটির চেয়েও বেশি ছিল। আমি তাকে দেখে চমকে গেলাম, কারণ তার চেহারা ও আকৃতি অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং সে এসে আলোর নিচে দাঁড়ালো। তাই আমার কোনো সন্দেহ রইল না। ভাই, তার মুখটা এতটা বড় ছিল এবং তার চুল মাথা থেকে পা পর্যন্ত ছড়ানো ছিল। তার চোখগুলো একটা হার্ড বলের মতো সম্পূর্ণ সাদা ছিল। তার দাঁতগুলো এত লম্বা ছিল যে মুখ থেকে বেরিয়ে এসেছিল। তার জিভ বাইরে ঝুলছিল। মুখ এতটাই কালো ছিল যে বর্ণনা করা যায় না। যখন এই দৃশ্য আমার সামনে এলো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি স্তব্ধ অবস্থাতেও তাকে দেখছিলাম এবং ভয়ে কাঁপছিলাম। তারপর আমার মস্তিষ্ক কাজ করলো। আমি আমার সালোয়ার বাঁধলাম এবং যত দোয়া জানতাম পড়তে শুরু করলাম। সাহস করে পকেট থেকে সিগারেট বের করে জ্বালালাম এবং পীর মুর্শিদকে স্মরণ করলাম।
সেই সময় এমন মনে হলো যে সে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে যেতে লাগলো। যখন সে আমার থেকে প্রায় 40-50 কদম দূরে গেল, তখন আমার শরীরে প্রাণ ফিরে এলো। হয়তো এটা আমার বাহাদুরি বা পাগলামি ছিল, কিন্তু যখন সে আমার থেকে একটু দূরে গেল, আমি সেখানে পৌঁছলাম যেখানে সে দাঁড়িয়েছিল, এবং ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি সে কোথায় যায়। এতক্ষণে দেখি সে গলির শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং অন্যদিকে ঘুরতে লাগলো। যখন তার নজর আবার আমার দিকে পড়ল, সে আমাকে পিছনে আসতে দেখে রাগে আমার দিকে দৌড়াতে লাগলো। তার পেছনে দৌড়ানোর সময় আমার মনে হলো যেন কেউ তাকে মাথা থেকে টেনে ধরেছে, কারণ সে খুব কষ্টে আমার দিকে ঘুরেছিল এবং দৌড়াচ্ছিল। যখন আমি বাড়ির দরজায় পৌঁছালাম, আমি দরজার সাথে জোরে ধাক্কা খেলাম, যার ফলে বাড়ির লোকেরাও খবর পেয়ে গেল এবং তারাও জেগে উঠল। বাড়িতে এসে দরজায় খিল লাগালাম এবং সেখানে সবাই বসেছিল, সেখানেই বসে পড়লাম। সবাই উঠে পড়েছিল, তাই তাদের বললাম আমি কি দেখেছি। তারপর আমার জ্বর এলো। সকালে উঠে জুতো নিতে গেলাম, কাজ থেকে ছুটি নিলাম এবং আমার পীর সাহেবের কাছে গেলাম। যখন তাকে রাতের ঘটনা বললাম, তিনি বললেন যে তুই ডাইনি দেখেছিস, তাহলে তার পেছনে যাওয়ার কি দরকার ছিল। অনেক কষ্টে তাকে থামানো হয়েছিল। যদি তুই পিছনে না আসতিস, সে তোকে ছাড়তো না। পীর সাহেব আমাকে তাবিজ দিলেন এবং কিছু আগরবাতি দিলেন। এই ঘটনার পর সে আমাকে ওই রূপে আর কখনো দেখা দেয়নি, কিন্তু মাঝে মাঝে বিরক্ত করত। মানে যখন আমি আলাদা করে ঘুমাতাম, তখন বাইরে থেকে কারো জোরে মাটিতে পা ফেলার আওয়াজ পেতাম, কিন্তু কোনো ক্ষতি করতো না, শুধু ভয় দেখাতো। পরেও অনেকবার দেখেছি, যেমন আপনারা জানেন গ্রামের লোকেরা গরমে উঠোনে ঘুমায়। একবার খালি গায়ে আওয়াজ এলো যে মহিষ চলছে, এবং সাথে দড়ি ও পেরেকেরও আওয়াজ আসছিল। আমরা সবাই জেগে গেলাম। আমি আমার পিস্তল তুলে দেয়ালের উপর দিয়ে বাইরে দেখলাম, কিন্তু কেউ ছিল না। আমার মনে হলো হয়তো কোনো কিছু আছে যা এমন করে। লোকেরাও বলে যে এমন হয়। আমি দেখলাম যে কোনো কিছু আমাদের ঘরের ছাদ থেকে পা দিয়ে নিচে ঝুলে বসে আছে। আমার কাছে পুরনো রূপার টর্চ ছিল, যাতে মোটা মোটা 3টি সেল লাগতো। আমি সেটা তুলে সেদিকে আলু ফেললাম। সে ছাদ থেকে লাফিয়ে মুরগির খাঁচায় গিয়ে পড়ল এবং সেখান থেকে গলিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটতে থাকতো, কিন্তু হয়তো সেই জিনিসগুলো এখান থেকে এখন চলে গেছে, কারণ এখন এখানে জনসংখ্যা বেশি এবং আগের মতো জঙ্গল নেই। এখন আর তার আসার অনুভূতি হয় না। আশা করি আমার গল্পটি পছন্দ হয়েছে। ভালো লাগলে আপলোড করে দেবেন। আরও গল্প আছে, কিছুদিন পর শোনাবো। আমার নাম খলিল এবং আমার ছেলের নাম উজাইর। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। চলুন পরের গল্পের দিকে এগিয়ে যাই। আমার নাম শান এবং আমি করাচির গুলশানি হাদিদের বাসিন্দা, কিন্তু এখন আমি যুক্তরাজ্যে চলে এসেছি। এটা 2012 সালের ঘটনা। যখন আমি আর আমার বন্ধু রাত 1টা পর্যন্ত পড়াশোনা করতাম, তখন আমরা বিকমের ছাত্র ছিলাম এবং প্রতিদিন ফজরের আজান পর্যন্ত পড়তাম। একদিন এমন হলো যে আমার পড়াশোনায় একদম মন লাগছিল না, আর যখন আমি আমার বন্ধুকে বললাম, তখন তারও আর পড়তে ইচ্ছে করছিল না। তাই আমরা দুজনেই ভাবলাম আজ আর পড়ব না, বিশ্রাম নেব। আমি বন্ধুকে বললাম আমাকে বাড়ি ছেড়ে দিতে, কারণ তখন আমার কাছে বাইক ছিল না। বন্ধু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এখানে বলে রাখি যে আমার বাড়ি আর বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় 2 মাইল ছিল। তখন রাত ঠিক 3টে বাজে, সবাই ঘুমাচ্ছিল। আমি যখন আমার বন্ধুকে বললাম আমাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিতে, আমরা যেই বাইকে করে বেরোলাম, তখন তার বাড়ির বাইরে একটা কুকুর বসেছিল, যেটা তখন ঘুমাচ্ছিল। বন্ধু বাইক স্টার্ট করলো এবং আমরা বেরিয়ে পড়লাম। যেই আমরা কিছুটা দূরে গেলাম, হঠাৎ আমার নজর পড়ল এবং আমি দেখলাম হাওয়ায় 3-4 ফুট লম্বা, হাওয়ায় 3-4 ফুট উপরে লম্বা এক মহিলা। তার চুল এত লম্বা ছিল যে মাটি ছুঁয়ে যাচ্ছিল এবং সে একদম সাদা পোশাক পরেছিল। যখন আমার নজর তার উপর পড়ল, তার মুখ অন্যদিকে ছিল আর তার পিঠ আমাদের দিকে। আমি সঙ্গে সঙ্গে বন্ধুকে হাতে ধাক্কা দিয়ে বললাম থাম। তখন বন্ধুর মন বাইক চালানোর দিকে ছিল। যখন সে সামনে দেখল, সঙ্গে সঙ্গে ব্রেক কষল এবং সে দেখল যে সে হাওয়ায় ভাসছে। আমি বন্ধুকে বললাম যে এই সময়টা ঠিক নয়, আমাদের এখনই ফিরে যাওয়া উচিত।
এখানে এটাও বলে রাখি যে যখন আমরা ওই মহিলাকে দেখে থেমেছিলাম তখন আমাদের আর তার মধ্যে প্রায় 100 ফুটের দূরত্ব ছিল। আমরা বাইক ঘুরিয়ে নিয়ে বাড়ি ফিরে এসে ভাবতে লাগলাম যে সে কে ছিল। বন্ধু বলল, চল পায়ে হেঁটে গিয়ে দেখে আসি সে কে। আমিও বললাম, হ্যাঁ দেখি। যেই আমরা বাড়ি থেকে পায়ে হেঁটে ওই মহিলাকে দেখতে বেরোলাম তখন সঙ্গে সঙ্গে বন্ধুর কুকুরটাও আমাদের পেছনে চলে এলো। আমরা দেখলাম যে সে একইভাবে হাওয়ায় ভাসছে আর তার মুখ সেই দিকেই ঘোরানো। আমরা দেখছিলাম হঠাৎ সেই কুকুরটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরটা যেই ঘেউ ঘেউ শুরু করলো সঙ্গে সঙ্গে সেই মহিলার মুখ আমাদের দিকে ঘুরে গেল। সেটা সত্যি গা শিউরে ওঠার মতো একটা দৃশ্য ছিল। তার চোখগুলো বাইরে বেরিয়ে এসেছিল আর সেই মহিলা সম্পূর্ণ উলঙ্গ। আমরা সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম আর বাড়ি এসে যেই দরজা বন্ধ করলাম আমাদের মনে হলো বাইরের দরজায় জোরে হাওয়ার ঝাপটা লাগলো। সঙ্গে সঙ্গে আমি আর আমার বন্ধু ইয়াসিন শরীফ বের করে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর ফজরের আজান হলো। তারপর যেই আমরা বাড়ি থেকে বেরোলাম সেই মহিলা উধাও হয়ে গিয়েছিল। এটাই আমার সত্যি ঘটনা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই মহিলাকে আমি আজও ভুলতে পারিনি। দয়া করে আমার গল্পটা আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য।